সো হ্যালো স্টুডেন্টস, হেরিডিটি এবং ইভলিউশনে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ম্যান্ডেল ওনার পি প্ল্যান্টের উপর এক্সপেরিমেন্টেশনের মাধ্যম দিয়ে কি বলে হেরিডিটি কিভাবে হয়, হেরিডিটির প্যাটার্ন কি এবং তার সম্বন্ধিত যে লগুলো আছে সেগুলো এস্টাবলিশ করেছে, ঠিক তো? এবং আমরা সেটার একটা ড্রব্যাকও দেখলাম যে কোন জায়গাতে ওনার লটা কাজ করে না, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা হেরিডিটির একটা লাস্ট টপিক যেটা এনসিইআরটি তে মেনশনড আছে এবং যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক সেটা দেখব, এবং এভলিউশন যে নেক্সট পার্ট আমাদের এই চ্যাপ্টারে সেই এভলিউশন পার্টে যাব, ঠিক আছে? সো আশা করি লাস্ট পার্টে কোনো আমাদের ডাউট নাই। তো আমরা এই পার্টটা আজকে স্টার্ট করি আজকের ক্লাস উইথ দ্য টপিক সেক্স ডিটারমিনেশন, ঠিক আছে? দেখো, বাই দ্য নেম ইট সাজেস্ট সেক্স ডিটারমিনেশন হচ্ছে হেরিডিটি এবং জেনেটিক্সের এমন একটা মিশ্রণ, এমন একটা পদ্ধতি যেটার মাধ্যম দিয়ে একটা অর্গানিজমের সেক্সটা কি হবে সেটা ডিটারমাইন হয় মাতৃগর্ভে অথবা যখন সে এগের মধ্যে থাকে, ঠিক আছে? তো তো আমাদের আশেপাশে যত রকমের কি বলে অর্গানিজমস আছে, অ্যানিমালস গুলো আছে, সবারই জার্জির বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে সেক্স ডিটারমিনেশনের। কারোর কারোর কি হয়, যদি এনভায়রনমেন্ট ওয়ার্ম থাকে তাহলে সে ফিমেল হয়ে যায়, কারো কারো এনভায়রনমেন্ট যদি ওয়ার্ম থাকে আবার মেল হয়ে যায়। তো এই সমস্ত এক্সাম্পলস আমাদের আশেপাশে প্রচুর আছে। সো অ্যানিমাল বায়োডাইভার্সিটি পড়তে গেলে আমরা এই সমস্ত জিনিস দেখতে পারি। বাট আমাদের যেটা আজকের দিনের মানে যেটা আমাদের পড়ার টপিক সেটা হচ্ছে মানুষের দেহে, হিউম্যান বডিতে হাউ দ্য সেক্স ইজ ডিটারমাইন্ড। ক্লিয়ার? সো অ্যাজ উই নো, আমরা একটু রিকল করি, আমরা কি জানি যে আমাদের বডিতে টোটাল ক্রোমোজোম সংখ্যা থাকে প্রত্যেকটা সেলে 46। এই 46টার মধ্যে 44টা থাকে আমাদের অটোজোমস, মানে যেটা বডির বাকি সমস্ত ক্যারেক্টারিস্টিক কোড করে, বাকি সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলাকে কন্ট্রোল করে। কিন্তু দুইটা থাকে আমাদের সেক্স ক্রোমোজোম, যে দুইটার কম্বিনেশন আমাদের ডিসাইড করে যে একটা নিউ বর্ন বেবি বয় হবে না গার্ল হবে, ঠিক আছে? এবং সেটার মধ্যে আমরা আজকের দিনে এটা জানি যে এক্স ওয়াই নামক যে এই কম্বিনেশনটা আছে ক্রোমোসোমের, যদি এক্স এবং ওয়াই কম্বিনেশন থাকে তাহলে এই কম্বিনেশনওয়ালা যে বাচ্চাটা হবে সেটা একটা মেল হবে, ঠিক আছে? আর যদি একজনের বডিতে এই যে দুইটা ক্রোমোসোম যেটা বাকি বলেছিলাম, এই দুইটা ক্রোমোসোম যদি এক্স এক্স হয় তাহলে সে ফিমেল হবে, ঠিক আছে? এইবার এই সেক্সটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পরবর্তী জেনারেশনে ডিটারমাইন কিভাবে হয়, এটা ঠিক এইভাবে হয় যে যখন মিওসিস সেল ডিভিশনের কারণে একটা মেলের বডিতে স্পার্ম সেলস তৈরি হয়, মানে গ্যামেটস তৈরি হয়, তখন প্রত্যেকটা গ্যামেটের মধ্যে আধা সেট ক্রোমোজোম যায়। তার মানে এই এক্স এবং ওয়াই থেকে হলে একটা এক্স যাবে, না হয় একটা ওয়াই যাবে, কারেক্ট? আর মেলের বডিতে যে গ্যামেটস গুলা তৈরি হয়, দিস আর গ্যামেটস, ঠিক আছে? দিস আর গ্যামেটস। যে ফিমেলের বডিতে যে গ্যামেটস গুলা তৈরি হবে, মানে এক্স সেল গুলা তৈরি হবে, সেই এক্স সেলের মধ্যে আর কোনোই চান্স নাই, এক্স ক্রোমোজোমস গুলোই যাবে, এক্স ক্রোমোজোমই যাবে একটা একটা, ঠিক আছে? এবং যখন ফার্টিলাইজেশন হবে, যখন স্পার্ম ফার্টিলাইজ করবে এগকে, তখন একটু শুনে নাও যে কি হচ্ছে। ইফ এ স্পার্ম কন্টেনিং দ্য এক্স ক্রোমোজোম fertilizes the ovum, then it produces a baby having the XX sex chromosome, and the baby will be a girl, isn't it? Next, if the sperm containing a Y chromosome fertilizes the ovum, then the combination of sex chromosome would be XY, and the resulting child will be a boy or a male, we can say. Correct? সো আমরা কি দেখতে পাচ্ছি যে ফিমেলের বডিতে তো আর কোনো চান্সই নাই, ওভামের মধ্যে এক্স ক্রোমোজোমই যাবে। বাট মেলের যে স্পার্মটা থাকছে, মেলের স্পার্মে ইদার এক্স ক্রোমোজোম যেতে পারে, আদারওয়াইজ কি ওয়াই ক্রোমোজোম যেতে পারে, ঠিক তো? তার মানে কি আলটিমেটলি কি মেলের কোন স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করছে ওভামকে, সেটা ডিসাইড করছে যে পরবর্তী সময় যে বাচ্চাটা তৈরি হবে সেটার সেক্স কি থাকবে, ইজন্ট ইট? দ্যাট মিনস এই সেক্স ডিটারমিনেশনের ফুল প্রসেসে আমরা দেখতে পাই যে 50% চান্স থাকে, 50% চান্স থাকে মেল হওয়ার, আর 50%ই চান্স থাকে আবার ফিমেল হওয়ার, কারেক্ট? আর এই যে চান্সটা থাকে, এই চান্সটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে স্পার্ম কি যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, তার মানে মেইলের উপর ডিপেন্ড করে, কারেক্ট? দ্যাট মিনস the sex of the child is totally dependent on what sperm is going and fertilizing the ovum, isn't it? That means father is ultimately responsible, or the male partner is ultimately responsible for determining his child's sex, correct? তো এটা থেকেই কোয়েশ্চেন আসে যে হাউ এ মেল or a father is responsible for the birth of a girl child or the birth of a boy child. Clear?
বাট এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এনসিইআরটি এই যে বিষয়টাকে এখানে অ্যাড করেছে, এটার ওয়ান অফ দ্য রিজন ছিল আমাদেরই সোসাইটির কিছু কি বলে মিথস বা কি বলে কুসংস্কার আর কি। তুমি দেখতে পারবে অনেক জায়গাতেই বা টিভি সিরিয়ালসের মধ্যে দেখতে পারবে, যেটা হার্স ট্রুথ আমাদের ইন্ডিয়ান সোসাইটির অনেক জায়গাতেই আছে আজকের দিনে, অনেক জায়গাতে আবার নেইও, যে এটা মানা হয় যে একটা বাচ্চা যদি ফিমেল হয় তাহলে সেটা আমাদের মা দেয়, ঠিক আছে না। অনেকগুলো আমরা সোসাইটিতে এরকমও দেখতে পারি যে হাজব্যান্ডকে 2টা 3টা বিয়েও করিয়ে দেওয়া হয়, যাতে কি সেই যে নতুন বউটা আসবে সেই নতুন বউ একটা ছেলে সন্তানকে জন্ম দিতে পারবে। বাট আলটিমেটলি এইসব অশিক্ষিত গাধা মানুষরা এইসব জানে না যে সেক্স ডিটারমিনেশনটা ওই ছেলেটার উপরে ডিপেন্ড করে, ওই ছেলের যে স্পার্মটাকে ফার্টিলাইজ করবে সেটার উপর ডিপেন্ড করে। আর আলটিমেটলি এটার মধ্যে না একটা মেল পার্টনারের কোনো হাত থাকতে পারে না ফিমেল পার্টনারের হাত থাকতে পারে। ইট ইজ টোটালি প্রবাবিলিটি ক্যালকুলেশন, ঠিক তো। এখানে কি জিনিসটা হবে কোনো কিছু বলা যাবে না, এটা 50-50 চান্সেস থাকে। বাট আজকের সোসাইটিতে এরকম কিছু গাধা মানুষ আছে, ইলিটারেট পিপল আছে, আনএডুকেটেড পিপল আছে, যারা মানতেই চায় না যেটার মধ্যে ফাদার ইজ রেসপন্সিবল, ঠিক আছে। সাইন্টিফিক্যালি দেখতে গেলে ফাদার ইজ রেসপন্সিবল, বাট টু বি ভেরি অনেস্ট এখানে কেউই আলটিমেটলি রেসপন্সিবল না, বিকজ এটা কি হবে কিনা কোন স্পার্মকে ফার্টিলাইজ করবে দ্যাট উই ক্যান নট সে, দ্যাট উই ডোন্ট নো, ইজন্ট ইট। সো দিস ইজ দ্য আলটিমেট থিং। এটা পড়ার মধ্যে আমাদের মেন উদ্দেশ্য এটাই যে আমরা যাতে শিক্ষিত হই, আমরা যে এখানে যারা মেয়েরা এই ভিডিওটা দেখছো, তোমরা যাতে এই জিনিসটা জানো যে মানে শিক্ষিত হও, যে মানে আগামী সময়ে যখন তোমাদের সন্তান হবে দ্যাট টাইম ইউ শুড নো ইট। আর দুর্ভাগ্যবশত যদি তোমরা এরকম কোনো গাধা ফ্যামিলিতে পড়ে যাও, তাহলে যেন তোমরা ওদেরকে একটু শিক্ষিত করতে পারো যে এই ক্রসটা দেখিয়ে যে কে রেসপন্সিবল হয় ফর দ্য ডিটারমিনেশন অফ দ্য সেক্স অফ দ্য চাইল্ড, ইজন্ট ইট। সো লেট আস মুভ। এই সেক্স ডিটারমিনেশন আমাদের হেরিডিটি টপিকের লাস্ট টপিক ছিল। এটার পর আমরা সরাসরি চলে যাব ইভলিউশনে, ঠিক আছে। ইভলিউশনটা কি দেখো, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে চেঞ্জেসটা তোমরা দেখেছিলে, এই যে চেঞ্জটা হচ্ছে দিস ইজ হোয়াট উই কল ইভলিউশন ইন শর্ট, ঠিক আছে। এই চেঞ্জটাকে ইভলিউশন বলে। অ্যাকচুয়ালি একটু যদি ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনে কি লিখেছে যে the slow, continuous and long-term process through which simple-bodied organisms gradually change into more advanced and complex organisms on Earth is called evolution. তার মানে কি? তার মানে যে সিম্পল, স্লো, গ্র্যাজুয়াল, লং টার্ম প্রসেসের মাধ্যমে একটা সিম্পল অর্গানিজম থেকে আজকের দিনের কমপ্লেক্স অর্গানিজম এসছে, এই পুরো জার্নিটাকে, এই পুরো প্রসেসটাকে বলি আমরা ইভলিউশন। ক্লিয়ার? তো যত আমরা ক্লাসে আগে যাব ততই আমরা এই সম্বন্ধে আরো নতুন নতুন জিনিস জানতে পারবো। বাট একটা জিনিস যেটা বলে দিই, ইভলিউশন আমরা যখন পড়ি তখন আমাদের ভুললে চলবে না যে ইভলিউশনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা অর্গানিজমকে একটা সারাউন্ডিং এর সাথে ফিট করে ওকে সার্ভাইভ করানো, ঠিক আছে। এটার সাথে একটা টার্ম চলে আসে আমাদের অ্যাডাপ্টেশন, ঠিক না? তাহলে অ্যাডাপ্টেশন জিনিসটা কি? অ্যাডাপ্টেশন মানে তো আমরা ছোট ক্লাসে সেম জিনিসে পড়েছিলাম। তার সাথে আরেকটা নতুন টার্মও তোমরা পাবে, স্পেসিয়েশন, মানে একটা নতুন প্রজাতি তৈরি হওয়া, একটা নতুন স্পেসিস তৈরি হওয়া। ওকে, তো এই স্পেসিয়েশনটা কি, অ্যাডাপ্টেশনটা কি, এগুলা কি ইন্টারচেঞ্জেবল টার্মস না এগুলা ইভলিউশনারি কম্পোনেন্টস না হাউ দে আর লিঙ্কড, আমরা এর পরের স্লাইডে বুঝি, ঠিক আছে। কারণ এইগুলা জিনিস যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা আলটিমেটলি ইভলিউশনের ডেফিনেশন পড়ে চলে যাবে, বাট কাউকে কোনোদিন বলতে পারবে না যে ইভলিউশন মানে কি, ঠিক আছে না। তো আমরা একটু দেখি যে আচ্ছা, একটা জিনিস যেটা বাকি রয়েছে যে আমরা যখনই বায়োলজিতে বায়োলজিক্যাল ইভলিউশন বলি তখনই কিন্তু আমরা ওই জিনিসটাকে ইগনোর করতে পারি না যে আজকের দিনে আর্থ কিভাবে ইভলভ হয়েছে, ঠিক আছে। কারণ আর্থের ইভলিউশনের সাথে সাথে আমাদের বায়োলজিক্যাল ইভলিউশন ঘটে গেছে। সো আর্থের ইভলিউশনের যদি একটু আমরা হিস্ট্রি দেখি তাহলে দেখতে পাই যে দ্য আর্থ ওয়াজ ফর্মড অ্যাবাউট 4.6 বিলিয়ন ইয়ার্স এগো থ্রু দ্য অ্যাকুমুলেশন অফ গ্যাসেস অ্যান্ড ডাস্ট পার্টিকেলস। এবং এই আর্থের ফর্মেশনের যে থিওরিটা সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। তো এটা অনেকেই নাম শুনেছে, অনেক একটা ফেমাস থিওরি। দ্য আর্লি আর্থ ওয়াজ এক্সট্রিমলি হট অ্যান্ড ফায়ারি। এই যে প্রথম যে আর্থটা হয়েছে সেটা কোনো লাইফকে হোল্ড করার জন্য ক্যাপেবল ছিল না, সেই আর্থটা কি ছিল, একটা হট বল অফ ফায়ার ছিল। আজকের দিনেও সেই আর্থের ওই সময়ের যে টেম্পারেচারটা ছিল ইকুইভ্যালেন্ট টু দ্য টেম্পারেচার অফ দ্য সারফেস অফ সান, এই টেম্পারেচারটা আজকের দিনেও আমাদের পৃথিবীর কোরে আছে, ঠিক আছে। তো তারপর কি হয়েছে, ওই আর্থটাই সময়ের সাথে ঠান্ডা হতে গিয়েছে
এবং সলিড ক্রাস্ট এই আর্থের মধ্যে চলে এসছে, ভলকানিক এরাপশনস হয়েছে, অনেকগুলো আরো গ্যাস বেরিয়েছে যেগুলো প্রিমিটিভ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। সেই অ্যাটমসফিয়ারের মধ্যে হেভি রেইনফল হয়েছে, সি এবং ওশেন হয়েছে, সেই ওশেনের ওয়ার্ম জলের মধ্যে কিছু কেমিক্যাল রিয়াকশনস হয়েছে, যার পরবর্তী সময়ে কিছু অর্গানিক কম্পাউন্ডস তৈরি হয়েছে। বাট আমরা বায়োলজিক্যাল ইভলিউশনে এখন অব্দি বায়োলজিতে আসিনি, আমরা কেমিক্যালসে আছি, ঠিক না, যে কিছু অর্গানিক কেমিক্যালস তৈরি হয়েছে, কার্বন হাইড্রোজেন মিলে কিছু কেমিক্যালস তৈরি হয়েছে, ঠিক তো। বাট উই শুড রিমেম্বার অলওয়েজ যে এই কেমিক্যালসটাই ছিল যেটি দিয়ে পরবর্তী সময়ে আরএনএ তৈরি হয়েছে, যেগুলো দিয়ে পরবর্তী সময়ে ডিএনএ তৈরি হয়েছে। এই ডিএনএটা যখন একটা সেলের ভিতরে গেছে তখন সবচেয়ে প্রথম ইউনিসেলুলার জীব তৈরি হয়েছে, এই ইউনিসেলুলার জীব থেকে আজকের দিনের মাল্টিসেলুলার জীব তৈরি হয়েছে, ঠিক আছে। সো ইটস এ লং চেইন অফ ইভেন্টস, যেগুলোর প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইমলাইনকে আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে বুঝতে লাগবে সো এজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুল প্রসেস অফ ইভলিউশন। বাট আজকের ক্লাস 10 এর এনসিইআরটি সিলেবাসে আমাদের পুরো প্রসেসের প্রত্যেকটা ধাপকে ইকুয়ালি দেখার কথা বলিনি। কেন বলছি আমি, যদি তোমাদের ইভলিউশন নিয়ে ইন্টারেস্ট থাকে, যদি তোমরা এইসব স্টাডি নিয়ে ইন্টারেস্টেড থাকো, এইসব স্টাডি নিয়ে এগোতে চাও, তাহলে আর্কিওলজি এবং অন্যান্য বিভিন্ন ফিল্ডস আছে বায়োলজিতে, বায়োলজিক্যাল সায়েন্সে, জিওগ্রাফিতে, যেগুলোর মধ্যে তোমরা এই জিনিসগুলো পাবে এবং যেটার মধ্যে এই ব্যাপার নিয়ে আরো অধ্যয়ন বা আরো স্টাডি তোমরা করতে পারবে, ঠিক আছে তো। সো তখন আমরা প্রত্যেকটা ধাপ ইভলিউশনের এক একটা করে বারিক বারিক ভাবে পড়াশোনা করি, স্টাডি করি সো এজ টু আন্ডারস্ট্যান্ড। তো জলের মধ্যেই সবচেয়ে প্রথম, সি এবং ওশেনের মধ্যে সবচেয়ে প্রথম লাইফের উৎপত্তি হয়েছে কিভাবে, কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস এর কারণে, যার কারণে কিছু অর্গানিক কম্পাউন্ডস তৈরি হয়েছে, তার থেকে ডিএনএ, আরএনএ এবং ইউনিসেলুলার জীব তৈরি হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা এখানে লেখা আছে, বাস হয়ে গেছে। আমাদের হিস্ট্রি আমরা জেনে গেছি, মানে হিস্ট্রি অফ হিস্ট্রি, অনেক আগের কথা আমরা জেনে গেছি, বিলিয়ন অফ ইয়ার্স এগো কথা আমরা জেনে গেছি। এবার আগে যাই, দেখি এইবার যখন আমাদের কি হয়, অর্গানিজমস চলে এসছে, ইউনিসেলুলার মাল্টিসেলুলার অর্গানিজমস চলে এসছে, তখনই আমাদের টপিক স্টার্ট হয়ে গেছে এভলিউশনে। বাট এই যে কনফিউশনটা বলেছিলাম, এভলিউশন এবং অ্যাডাপ্টেশনের মধ্যে কি কি সিমিলারিটিস আছে আর কি কি ডিসসিমিলারিটিস আছে। তো দেখো আমরা একটা স্টোরি দিয়ে বুঝি, ঠিক আছে, এটা কোনো ইভেন্ট না নিলে না এইসব জিনিস বোঝা যায় না। তো আমরা একটা স্টোরি নিই, কি স্টোরি, যে দেখা যাচ্ছে না, হ্যাঁ পুরো দেখা যাচ্ছে, একটা স্টোরি নেই। স্টোরির মধ্যে কি বলেছে, এ টেল অফ দ্য আইল্যান্ড বার্ডস, মানে এটা কাল্পনিক কাহিনী। Once upon a time, a group of birds lived on a lush mainland where they fed mostly on soft fruits. One year, a storm blew a small group of these birds to a nearby rocky island with very few fruits but many hard-shelled seeds. কি বলেছে, যে একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডের মধ্যে অনেকগুলো পাখি ছিল, সেই পাখিগুলা আইল্যান্ডের মধ্যে থাকা সফট সফট ফ্রুটস খেয়ে বাঁচতো। বাট একদিন কি হলো, একটা অনেক বড় একটা তুফান আসলো, সেই তুফান কি করলো, এই মেইনল্যান্ড থেকে দূরে একটা আইল্যান্ডের মধ্যে এই পাখিগুলাকে উড়িয়ে নিয়ে গেল। এই আইল্যান্ডের মধ্যে সফট ফ্রুট ছিল না, সফট ফ্রুট ছিল কম, আর কি বেশি ছিল, শক্ত শেলওয়ালা সিডস বেশি ছিল, ঠিক আছে। এই হলো আমাদের কাহিনীর প্লট। এবার কি কি হতে পারে, এবার আমরা দেখি ফার্স্ট পসিবিলিটি কি হতে পারে, ওদের বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন হতে পারে। বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন মানে ওদের বিহেভিয়ার্স এর মধ্যে চেঞ্জ। কি হতে পারে, যে at first the island birds struggled but some of them learned to use stones to crack the hard seeds, a behavior not seen before. মানে প্রথম দিকে ওদের কষ্ট হয়েছে এই সিডস গুলোকে ভাঙতে, বিকজ ওদের যে বিকটা ছিল, এই বিকটা তো সফট ফ্রুট খাওয়ার জন্য ছিল, সেই হার্ড সিডসকে তো ভাঙার জন্য ছিল না। তো ওরা কি শিখলো, ঠিক আছে, ওরা শিখলো স্টোন ইউজ করে ওই সিডস গুলাকে ভাঙতে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে ওদের লার্নড অ্যাক্টিভিটি, এটা ওরা শিখলো। দিস বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন হেল্প देम সার্ভাইভ, এই বিহেভিয়ারটা ওদেরকে সার্ভাইভ করতে সাহায্য করেছে, বিকজ এটার পরেই সে সিড গুলাকে খাওয়া স্টার্ট করেছে এবং সিড খেয়ে সে বাঁচা স্টার্ট করেছে, ইজন্ট ইট। বাট দ্য জিন পুল ডিডন্ট চেঞ্জ। জিন পুল মানে কি, জিন পুল মানে হচ্ছে টোটাল জেনেটিক কনস্টিটিউয়েন্ট অফ এ পপুলেশন। একটা বার্ডের পপুলেশন যদি নেই, সেই বার্ডের পপুলেশনের মধ্যে টোটাল যে জিনগুলো আছে, এই জিনগুলাকে আমরা টোটালি বলছি জিন পুল। তো ওদের কি কোনো জেনেটিক স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে? ফর এক্সাম্পল, আজকে যখন আমরা একটা 5 লাইনের কবিতা থেকে 10 লাইনের কবিতা শেখা শিখেছি, তখন কি আমাদের বডিতে জিনগত কোনো চেঞ্জেস আসছে? একটু নিজে কমন সেন্সে বলো তো, অবভিয়াসলি না, ঠিক না। আজকে যখন আমরা সাইকেল চালানো শিখেছি, সুইমিং শিখেছি, আমাদের মধ্যে কি কোনো জিনগত পরিবর্তন এসছে? অবভিয়াসলি না। এখানেও সেম, সে পাখিগুলো কি হয়েছে, পাথরকে ইউজ করে সেই সিডস গুলোকে ভাঙা শিখেছে, তো ওদের জিনের মধ্যে কোনো চেঞ্জ আসেনি। আর যেহেতু আসেনি,
এগুলা ইনহেরিট হয়নি নেক্সট জেনারেশনে। মানে নেক্সট জেনারেশনে এই জিনিসটা ইনহেরিট হবে না। জন্মের থেকে একটা পাখি পাথরকে ইউজ করে কিভাবে সিডকে ভাঙতে লাগে সেটা শিখে আসবে না, সে থাকতে থাকতে শিখবে। ঠিক সে যেরকম যে বাবা যদি সুইমিং জানে, নেসেসারি না যে বাচ্চা জন্মের পর থেকে জলে ফেলে দিলে সে সুইমিং করতে পারবে না, মরে যাবে। ঠিক আছে, তো সেই ক্যারেক্টারটা ওর মধ্যে আসেনি কারণ সেটা জিনের মধ্যে ছিল না। তো যে ক্যারেক্টারটা জিনের মধ্যে আসেনি সেটা পরবর্তী জেনারেশনে যায়নি, কারেক্ট? আচ্ছা, তারপরে কি হতে পারে? আরেকটা চেঞ্জ এটা হতে পারে না যে জেনেটিক অ্যাডাপ্টেশন হতে পারে ওদের মধ্যে। কি? যে ওয়ান জেনারেশন ওভার জেনারেশনস সাম চিক্স মানে কিছু পাখির বাচ্চা were born with slightly stronger and broader beak due to natural genetic variation। এবার ভেরিয়েশন প্রথম হেরিডিটি টপিকে আমরা পড়েছিলাম, ইনহেরিটেন্সের প্রথম টপিকে আমরা ভেরিয়েশনস পড়েছিলাম। যে ভেরিয়েশনস কি? ভেরিয়েশন মানে হচ্ছে একই স্পেসিসের দুইটা অর্গানিজমের মধ্যে, দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে কি কি পার্থক্য আছে। তো কি হলো, ওভার জেনারেশন প্রত্যেকটা জেনারেশন যেতে যেতে হঠাৎ করে কি হলো, কিছু পাখিরা এরকম জন্মালো যে যাদের ঠোঁটগুলা, যাদের বিকগুলা স্লাইটলি ওদের মা বাবার থেকে স্ট্রং, ওদের পূর্বপুরুষ থেকে স্ট্রং, ঠিক আছে না, বাকিদের থেকে স্ট্রং এবং ব্রড, যেটা কি করে ওদেরকে বেটার ক্র্যাকিং মানে সিডগুলোকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে না? এই যে যে পাখিগুলার এরকম বিক ছিল, সেই বিকওয়ালা পাখিগুলা কি করতে পারে, সিডস গুলাকে ভাঙতে পারে, কারেক্ট? এইবার দেখো একটা জিনিস, ধরে নাও পাখি আছে এ, পাখি আছে বি, ক্লিয়ার? প্রথমত এই ছিল, বি কেন লিখলাম? বি লিখলাম কারণ কিছু পাখি এখনো আগের মতো রয়ে গেছে, মানে উইক বিকওয়ালা, ওকে? আর কিছু পাখি এবার স্লাইটলি স্ট্রঙ্গার বিক নিয়ে জন্ম নিয়েছে। তো এগুলোকে আমি ধরে নিলাম বি, চিনার জন্য। এইবার এই যে এ পাখিগুলো আছে না, এই এ পাখিগুলো তো বাঁচতে কষ্ট হচ্ছে, বিকজ ওরা তো সিডকে ভাঙতে পারছে না। মনে রাখবে, এটা কিন্তু আমরা সেকেন্ড পসিবিলিটি নিচ্ছি, যেখানে সে শিখেনি স্টোন দিয়ে কিভাবে ভাঙতে লাগে, সে এখনো শিখেনি এই জিনিসটা। তো ওর তো বাঁচতে কঠিন হচ্ছে না, ও তো বাঁচতে মানে এবার ওর জন্য কঠিন হবে। বাট এই যে বি পাখিগুলা যে আছে, যাদের স্ট্রঙ্গার বিক আছে, ওরা বেশি বাঁচবে। তো ওদের পপুলেশনটা ইনক্রিজ হতে থাকবে এবং ওদের পপুলেশনটা ডিক্রিজ হতে থাকবে, ক্লিয়ার? আস্তে আস্তে কি হবে, একটা টোটাল আমরা পাখি দেখব যারা এই জেনেটিক অ্যাডাপ্টেশনটাকে নিয়ে জন্মাচ্ছে। কি? ওদের মধ্যে স্ট্রঙ্গার ব্রডার বিক, ক্লিয়ার? টোটালি একটা আলাদা পপুলেশন হয়ে গেল পাখির, যার মধ্যে এমন একটা ক্যারেক্টার আছে যেটা আগের প্রজন্মে ছিল না, ইজন্ট ইট? তো এই যে অন্য ধরনের একটা মানে একই স্পেসিসের বাট একটা ভেরিয়েশন যে চলে আসছে, যেটা ওকে বেটার থাকতে সাহায্য করছে, অবভিয়াসলি ইট ইজ মাই অ্যাডাপ্টেশন। কিন্তু এই অ্যাডাপ্টেশনের কারণে যখন পুরো মানে পপুলেশনটা আছে, ওর পুরো পপুলেশনের মধ্যে যখন জেনেটিক ভেরিয়েশনটা হয়ে যাবে এবং সেই জেনেটিক ভেরিয়েশনটা যখন স্টেবল হয়ে যাবে, তখনই আমরা বলবো কি হয়েছে, ইভলিউশন হয়েছে, মানে মডিফিকেশন হয়েছে, ক্লিয়ার? ইভলভ হওয়া মানে কি, আগের প্রজন্মের থেকে নেক্সট প্রজন্মটা কিছুটা ডিফারেন্ট। এই কিছুটা ডিফারেন্ট তখনই আমরা কন্টিনিউ করতে পারবো যখন সেই ডিফারেন্সটা এর পরের প্রজন্মে পাস অন হবে। আর সেটাই তখনই হবে যখন জিনের মধ্যে চেঞ্জ হবে, ওকে? ফার্স্ট যেটা দেখেছিলাম পাথর দিয়ে ভাঙা, সেটা জেনেটিক না, তাই কি পুরো পপুলেশনের মধ্যে সেটা ছড়ায়নি। এইটা জেনেটিক ভেরিয়েশন, ওদের বিকের মধ্যে চেঞ্জ হওয়াটা, তাই কি হচ্ছে, এটা একটা টোটাল পপুলেশন নতুন ক্রিয়েট করে নিচ্ছে বার্ডস এর, যেটা আগে ছিল না। এটাই হচ্ছে ইভলিউশন, ক্লিয়ার? সো এটা জেনেটিক অ্যাডাপ্টেশন করেছে। দ্যাট ইজ ওয়াই যে প্রত্যেকবার অ্যাডাপ্টেশন ইভলিউশন করবে তা নেসেসারি না। যদি এই অ্যাডাপ্টেশনটা জেনেটিক হয়, জিনগত হয়, তাহলেই সেটা ইভলিউশন করবে। আর ইভলিউশন মানেই হচ্ছে একটা এক ধরনের অর্গানিজম থেকে আরেক ধরনের অর্গানিজম জন্ম নেওয়া, বা কিছুটা স্লাইট ডিফারেন্স নিয়ে আরেকটা পপুলেশন ক্রিয়েট হয়ে যাওয়া, সেই প্রসেসটাকে আমরা বলছি এভলিউশন, ক্লিয়ার? এই ইভলিউশনের পরে এবার after many generations most birds on the island had strong broad beaks. This is genetic adaptation that causes evolution. আশা করি এখন তোমরা অ্যাডাপ্টেশন এবং ইভলিউশনের মধ্যে ডিফারেন্সটা বুঝে যাবে, ঠিক তো? অ্যাডাপ্টেশন হচ্ছে মেয়ারলি হ্যাবিটের মধ্যে অথবা বডিলি ফিচার্সের মধ্যে চেঞ্জ, যেটা থাকতে সাহায্য করে একটা জেনারেশনকে, একটা ইন্ডিভিজুয়ালকে। বাট ইভলিউশন আছে যদি ওই চেঞ্জটা জেনেটিক হয়ে যায় এবং এটা যদি বেটার বাঁচতে সাহায্য করে, তাহলে এটা নেক্সট জেনারেশন পাস হবে, নেক্সট জেনারেশন পাস হবে, হতে হতে একটা টোটাল পপুলেশন ক্রিয়েট হয়ে যাবে, যেটা আগের পপুলেশন থেকে ডিফারেন্ট থাকবে। সেটাই এই জার্নিটাকে আমরা বলছি ইভলিউশন, এই প্রসেসটাকে বলছি ইভলিউশন, ক্লিয়ার? এবার দেখো একটা যে টার্ম বলেছিলাম না, স্পেসিয়েশন, সেই স্পেসিয়েশনটা মানে কি? ব্যাক অন দ্য মেইন ল্যান্ড
ব্যাক অন দ্য মেইনল্যান্ড দ্য বার্ড স্টিল হ্যাড স্ল্যান্ডার বিক অ্যান্ড এইট সফট ফ্রুটস। মানে একটা আইল্যান্ড থেকে যে উড়িয়ে আরেকটা মানে এই মেইনল্যান্ড থেকে যে উড়িয়ে পাখিগুলোকে এই আইল্যান্ডে নিল, এখানেও তো অনেকগুলো পাখি রয়ে গেছে না, এই পাখির তো কখনো হার্ড সিটকে ভাঙার প্রয়োজন পড়েনি, তো ওদের মধ্যে জেনেটিক কোনো চেঞ্জেস আসেনি। তার কারণে কি হয়েছে, এই পাখিগুলা এবার অরিজিনাল পাখি হিসাবে রয়ে গেছে, আর এই আইল্যান্ডে যাওয়া পাখিগুলা চেঞ্জ হয়ে আরেকটা নতুন পপুলেশন অফ পাখি, নতুন রকমের পাখি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, মনে রাখবে আমরা যখন বলি না স্পেসিস, তখন স্পেসিস এটার মানে কি, এটার মানে হচ্ছে দুইটা এমন ইন্ডিভিজুয়াল যারা নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে না। ধরে নাও প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিও, দে আর ক্লোজ রিলেটিভস, ঠিক না? একটা সিংহ একটা বাঘ, দুটোটা সেম জেনাস থেকে বিলং করে, বা দুটোকে আলাদা স্পেসিস কেন বলছি আমরা, বিকজ ওরা নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, মেটিং প্রসেস করতে পারে না। ক্লিয়ার? ওদের মধ্যে সেই কি বলে রিসেপ্টরস গুলা থাকে না, বা ওই রিকগনিশন গুলা থাকে না, যেগুলোর জন্য সে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করতে পারে না। ঠিক এমনটাই কিছু এখানে বোঝানো হয়েছে। দেখো যে মেইনল্যান্ডে যে পাখিগুলো ছিল ওইগুলোকে আমরা যদি এ দিয়ে ডিনোট করি, এখানে যাওয়া পাখিগুলো চেঞ্জ হয়ে বি হয়ে গেছে, এবং যেহেতু এই আইল্যান্ড এবং মেইনল্যান্ডের মধ্যে পাখিগুলোর অনেক সময় ধরে কোনো বার্তালাপ হয়নি, মানে কমিউনিকেশন হয়নি, একটা একটাকে দেখেনি, ওভার সেঞ্চুরিজ দ্য আইল্যান্ড বার্ডস ডেভেলপ ডিফারেন্ট কোর্টশিপ সংস মেটিং বিহেভিয়ার। কোর্টশিপ সংস এন্ড মেটিং বিহেভিয়ার মানে কি, তোমরা যদি একটু পাখি নিয়ে স্টাডি করো না, পাখি নিয়ে স্টাডি করলে তোমরা দেখবে যে মানে সকাল বিকাল থেকে পাখিরা অনেক বেশি চার্পিং করে, মানে পাখিরা সাউন্ড তৈরি করে। এই সাউন্ডগুলো না পাখির অনেক বেশি মানে কি বলে, কোনো কোনো সাউন্ড থাকে ওদের অ্যালার্ট করতে সাহায্য করে, যে আশেপাশে যদি কোনো প্রেডেটর থাকে সেটা থেকে অ্যালার্ট করতে সাহায্য করে, অ্যালার্টিং ভয়েস বলে এটাকে। কোনো কোনো সাউন্ড থাকে যেটা দিয়ে সে একটা মেল পাখি একটা ফিমেলকে অ্যাট্রাক্ট করে ফর মেটিং। ক্লিয়ার? তো এটাকে আমরা বলছি কি বলে, কোথায় গেল, হ্যাঁ কোর্টশিপ সংস। কোর্টশিপ সংস মানে একটা পাখি যে ওর মধুর কণ্ঠে আওয়াজ বের করে টু অ্যাট্রাক্ট এ ফিমেল ফর মেটিং, সেই যে সংটা থাকে না, সেই সংটা প্রতি প্রজাতির সেম থাকে, মানে প্রতিটা প্রজাতির ইউনিক থাকে। ঠিক আছে, বাট যেহেতু এখানে একই প্রজাতির পাখি ছিল কিন্তু প্রথমে, কিন্তু যেহেতু সে ডিফারেন্ট হয়ে গেছে এবার, এবং ওদের মধ্যে অনেক সময় ধরে সেই সংযোগ ব্যবস্থাটা নাই, মানে যোগাযোগ ব্যবস্থাটা নাই, সেটার জন্য এখানে নতুন নতুন প্রজন্ম যেগুলো জন্ম হয়েছে এগুলো জানে না যে অরিজিনাল যে পাখিগুলো ছিল সেই পাখিগুলার সং, সেই পাখিগুলার পার্টনার চুজিং যে টেকনিকটা আছে ওটা কি ছিল, ওরা নিজেদের মধ্যে করে নিজেদের মতো ডেভেলপ করেছে। এইবার কি, ওরা যে সাউন্ড তৈরি করবে সেই সাউন্ডে এই পাখিগুলো অ্যাট্রাক্ট হবে না, আর এরা যে সাউন্ড তৈরি করবে সেই সাউন্ডে সেই পাখিগুলো রিকগনাইজ করতে পারবে না। কারেক্ট? তো আস্তে আস্তে কি হবে, যদি আমরা এই দুটো পাখিকে একসাথে রেখেও দিই, ওরা বুঝতেও পারবে না যে একই স্পেসিসের ওরা, এবং ওরা নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে, এই জিনিসটা ওরা বুঝবেও না। ঠিক আছে, লাস্টলি আলটিমেটলি কি হয়ে যাবে, যখন একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম চলবে তখন ওদের বডির মধ্যেই কিছু কেমিক্যাল চেঞ্জেস এমন হয়ে যাবে যে ওদের মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে রিকগনাইজ করতে পারবে না, আর ফিমেল গ্যামেট মেল গ্যামেটকে রিকগনাইজ করতে পারবে না। তাই মেল গ্যামেট গিয়ে ফিমেল গ্যামেটের ভিতর ঢুকতে পারবে না, আর কি বলে মেল গ্যামেটের মধ্যেও এমন কোনো কেমিক্যাল থাকবে না যেটা ফিমেল গ্যামেটকে পেনিট্রেট করে ঢুকতে পারে, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন চ্যাপ্টারে আমরা অলরেডি পড়ে এসেছি। স্পার্মের অ্যাক্রোজোমের মধ্যে কিছু কেমিক্যাল থাকে যেটা জোনা পেলুসিডা লেয়ারকে পেনিট্রেট করে ভিতরে ঢুকে, এবং জোনা পেলুসিডার মধ্যে কিছু রিকগনাইজিং ফ্যাক্টর থাকে যেটা হিউম্যান স্পার্মকে রিকগনাইজ করতে পারে। সে কেন অন্য স্পার্মকে এন্টার করতে দেয় না, বিকজ সে অন্য স্পার্মের সাথে ওর কম্প্যাটিবিলিটি ম্যাচ হয় না, সেই কেমিক্যাল রিঅ্যাকশনটা হয় না। ঠিকটা এখানেও হবে, এই যে দুই রকমের পাখি তৈরি হয়ে গেছে সেই দুই রকমের পাখি ওভার হান্ড্রেড অফ ইয়ার্স গিয়ে ওদের মধ্যেও সেই গ্যামেটস গুলোর মধ্যে কম্প্যাটিবিলিটি চেঞ্জ হয়ে যাবে, একটা গ্যামেট আরেকটা গ্যামেটকে রিকগনাইজ করতে পারবে না, এবং তখনই আমরা বলবো যে এই এ পাখি এবং বি পাখি টোটালি ডিফারেন্ট স্পেসিস হয়ে গেছে, ডিফারেন্ট স্পেসিস হয়ে গেছে, এবং এই প্রসেসটাকে আমরা বলি স্পেসিয়েশন। যে প্রসেসে একটা নতুন প্রজাতি তৈরি হয়ে যায় ওই প্রসেসটাকে আমরা বলি স্পেসিয়েশন, এবং এটা হচ্ছে ইভলিউশনের কারণে, এটা হয়েছে ইভলিউশনের কারণে, বিকজ অফ ইভলিউশন। ইভলিউশন ছাড়া স্পেসিয়েশন ইজ নট পসিবল। আর ইভলিউশনটা কেন হয়েছে, ইভলিউশনটা হয়েছে জেনেটিক অ্যাডাপ্টেশনস এর কারণে। আর অ্যাডাপ্টেশন কেন হয়েছে, ওদের জায়গা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। বোঝা গেছে লিঙ্কটা? যদি না বুঝো তাহলে রিভাইন্ড করে আবার দেখে নাও, আমি আর বলবো না। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাই কাহিনীর থেকে, এবার এই জায়গাতে আসি যে কি বলেছে, যদি বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন হয় ন জেনেটিক চেঞ্জেস তাহলে সেটা পরবর্তী জেনারেশনে যাবে না, যদি জেনেটিক অ্যাডাপ্টেশনস হয় তাহলে এটা জিনগত চেঞ্জেস কন্টিনিউ করবে এবং সেটা পরবর্তী জেনারেশনে যাবে। আর স্পেসিয়েশনটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ আইসোলেশন,
রিপ্রোডাকশন যখন টোটালি আলাদা হয়ে যাবে দুটোটার, তখন আমরা বলবো নতুন স্পেসিস তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, এই যে ডিফারেন্সটা, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমি স্ক্রিন থেকে সরছি, তোমরা দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এটাকে নোট করে লিখে দিতে পারো, ঠিক আছে? এটা অনেক সময় জিজ্ঞেস করে। এই যে আমরা এখন দেখলাম না যে অ্যাডাপ্টেশনের কারণে কিছু জিনিস আমরা শিখি আর কিছু জিনিস আমাদের জিনগতভাবে আমাদের মা বাবা থেকে আমাদের বডিতে আসে, ঠিক আছে? এই শিখা ক্যারেক্টারিস্টিক্স আর মা বাবা থেকে জিনগতভাবে আসা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটাকেই কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স। হেরিডিটি পড়ার মাধ্যমে ইনহেরিটেড শব্দ আমাদের সবার জানা হয়ে গেছে। ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স মানে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের জন্মের থেকে আমাদের শরীরে থাকবে এবং মা বাবা থেকে ইনহেরিট হয়েছে। ক্লিয়ার? অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স মানে যেটা আমরা থ্রু আউট দ্য লাইফ শিখি, আমরা থ্রু আউট দ্য লাইফ শিখি এটাকে, ঠিক আছে? লার্ন ক্যারেক্টারিস্টিক্স, সুইমিং, রাইটিং, টকিং, আমি যে কথা বলছি, এই যে জিনিসগুলো আমি শিখেছি, দিস আর মাই লার্ন ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তারপর আরো কি, দিস ডু নট ব্রিং এনি চেঞ্জ ইন জেনেটিক, এটা তো জানাই আছে, যেহেতু আমি শিখছি সেই শিক্ষাটা তো আমার জেনেটিক জিনের মধ্যে কোনো চেঞ্জেস আনছে না, কিন্তু যে ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এগুলা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স এবং সেটার জন্যই সেগুলা নেক্সট প্রজন্মে পাস অন হয়। পয়েন্ট নাম্বার 3, দিস ক্যারেক্টারিস্টিক্স আর নট পাসড অন দ্য নেক্সট জেনারেশন। ইয়েস, অবভিয়াসলি পাস অন হবে না, এই চেঞ্জেসগুলো নেক্সট জেনারেশনে পাস অন হয়, তাই তো আমার মধ্যে এসছে, ঠিক না? আমিও তো আমার মা বাবার নেক্সট জেনারেশন, তুমিও তোমাদের মা বাবার নেক্সট জেনারেশন, তো তোমাদের বডিতে এসছে মানে কি নেক্সট জেনারেশনে পাস অন হয়, দেখি এসছে। তো দিস পয়েন্টস আর অবভিয়াসলি কমন সেন্স वाला পয়েন্ট, যদি এইগুলো না দিতে পারো তাহলে আর কি বলবো, ছেড়ে দাও পড়াশোনা, ছাড়বে না, ঠিক আছে? ঢং করেছি। দেখো, দিস ডু নট হেল্প ইন ইভলিউশন, এটা ইভলিউশনে হেল্প করে না, অবভিয়াসলি এটা ইভলিউশনে হেল্প করে, ঠিক আছে? শেখা ক্যারেক্টারিস্টিক্স ইভলিউশনে হেল্প কেন করে না? কারণ এটা জেনেটিক না, নেক্সট জেনারেশনে যায় না, এটা পপুলেশনের জিনকে বদলায় না। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য থিং। চলো, এই ডিফারেন্স শেষ, এগুলো একদম বাচ্চাদের জিনিস, এটা আমাদের বেশি টাইম দিয়ে লাভ নেই। এবার আমরা বুড়োদের জিনিসে যাই। চার্লস ডারউইন, ওকে, একজন ফেমাস সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড অফ ইভলিউশন। ইভলিউশন টপিক যখনই পড়ি তখন ওনাকে পড়তেই লাগে, ওনাকে না পড়লে হয় না, ঠিক আছে? উনি রাগ করেন। দেখো, চার্লস ডারউইন ওনার শিপ HMS বিগল নিয়ে কোথায় গেছিলেন? গ্যালাপাগোস আইল্যান্ডে গেছিলেন। গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়ে উনি কিছু পাখির উপর স্টাডি করেছেন অনেক কিছুর উপর, বাট পাখিটা অনেক বেশি ফেমাস আর কি, পাখিটা ওনার জন্য ফেমাস হয়ে গেছে, ঠিক আছে? ফিঞ্চেস, নেটে সার্চ করে নিও ফিঞ্চেস গুলা কি, দেখলে বুঝে নেবে। দেখো, গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়ে উনি ফিঞ্চেসের উপর স্টাডি করেছেন। স্টাডি করে কি দেখেছেন? ওই যে আগে স্টোরিটা বলেছিলাম না, সেই স্টোরিটা, ঠিক আছে? পাখির বিকের ভেরিয়েশন, সেই স্টোরিটাই যেটা বলেছি, হাওয়া থেকে স্টোরিটা বলিনি, ডারউইনের স্টোরি বলেছিলাম। ক্লিয়ার? এবং এই ভেরিয়েশনটা দেখে যে একই রকমের ফিঞ্চ ডিফারেন্ট আইল্যান্ডে, আচ্ছা গ্যালাপাগোস আইল্যান্ড মানে একটা আইল্যান্ড না, আইল্যান্ডস লেখা কিন্তু, মানে আমাদের যেমন লাক্ষাদ্বীপ আইল্যান্ড আছে না, অনেকগুলো আইল্যান্ডের গ্রুপকে আমরা লাক্ষাদ্বীপ আইল্যান্ডস বলছি, ঠিক সেরকমই গ্যালাপাগোস আইল্যান্ডের অনেকগুলো আইল্যান্ডসের গ্রুপ আছে এখানে। এই আইল্যান্ডসের মধ্যে যখন তিনি এক একটা আইল্যান্ডে গেছেন, দেখেছেন একই রকম পাখি কিন্তু ঠোঁট আলাদা আলাদা, বিক আলাদা আলাদা, কারণ ওদের ডিফারেন্ট এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করতে লেগেছে, করতে গিয়ে কি হয়েছে? জেনেটিক ভেরিয়েশনস হয়ে গেছে, কি হয়েছে? এবার প্রত্যেকটা আইল্যান্ডের পাখি আলাদা আলাদা, ডিফারেন্ট, বাট ওদের উৎপত্তি সেম জায়গা থেকে, ওদের বডি দেখেছে না, ঠিক আছে? সো এটা উনি নোটিস করেছেন, উনি বলেছেন যে ভেরিয়েশন এক্সিস্ট, একই স্পেসিস হতে পারে বাট ওদের মধ্যে ভেরিয়েশন আছে, ঠিক আছে? আর যখন ভেরিয়েশনটা অনেক বেশি হয়ে যায় তখন স্পেসিসই আলাদা হয়ে যায়। ক্লিয়ার? তারপর বলেছে কম্পিটিশন হ্যাপেন্স। কম্পিটিশন কিসের হয়? এইবার হচ্ছে মেইন জিনিস, কম্পিটিশন কিসের হয়? কম্পিটিশন কিসের মধ্যে হয়, কম্পিটিশন কিসের জন্য হয়? এই হচ্ছে দুইটা প্রশ্ন। ডারউইন এই দুইটা প্রশ্নের আনসার দিয়েছেন খুব সুন্দর, যে কম্পিটিশন কিসের জন্য হয়? ফর ফুড, কম্পিটিশন হয় খাবারের জন্য, কম্পিটিশন হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য, মেটিং এর জন্য, আর কম্পিটিশন হয় শেল্টারের জন্য, ঠিক আছে? রুটি কাপড়া মাকান। ক্লিয়ার? এই তিনটা জিনিসের জন্য, ফুড, মেটিং এবং শেল্টারের জন্য কি হয়? স্ট্রাগল হয়, কম্পিটিশন হয়। কাদের মধ্যে হয়? এই কাদের মধ্যে হয় এটা উনি আনসার দিয়েছেন। এটা হয় ফার্স্ট ইন্ট্রাস্পেসিফিক। ইন্ট্রাস্পেসিফিক মানে কি? ইন্ট্রাস্পেসিফিক মানে হচ্ছে একই প্রজাতির দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ফাইটিং, স্ট্রাগল, কম্পিটিশন। আমরা দেখতে পারি না রাস্তাতে যখন আমরা কুকুরকে খাবার দিই, মানে তোমরা দাওনি, মানে দিয়েছো কখনো আমি জানি না, যদি দাও দেখবে যখন একটা কুকুরকে তুমি খাওয়ান দেবে বাকিগুলো এসে ফাইট করা স্টার্ট করবে, ঠিক আছে?
কিন্তু এখন আজকাল মানে কুকুররাও অনেক সিভিলাইজ থাকে, ওরাও জানে যে ওদের মধ্যে কে আগে খাওয়ান খাবে কে পরে খাবে, তো ওরাও সিভিলাইজ থাকে। বাট ইন জেনারেল কি দেখা যায় যে একটা ফুডের জন্য কুকুররা নিজেদের মধ্যে ফাইট করে। ক্লিয়ার? এই যে একই প্রজাতির দুইটা ইন্ডিভিজুয়াল ফাইট করছে একটা আরেকটার জন্য, খাওয়ার জন্য, মেটিং এর জন্য, শেল্টারের জন্য, এই ফাইটিংটাকে, এই স্ট্রাগলটাকে, এই কম্পিটিশনটাকে বলা আছে ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন অর ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। ক্লিয়ার? নাম্বার 2, ইন্টারস্পেসিফিক। ইন্টারস্পেসিফিক মানে কি, দুইটা প্রজাতির ইন্ডিভিজুয়ালের মধ্যে কিছু একটা কমন জিনিস নিয়ে ফাইট হচ্ছে, সেই কমন জিনিসটা কি হবে? অবভিয়াসলি ফুড হবে, শেল্টার হবে, মেটিং হবে না। ক্লিয়ার? এটা সম্বন্ধে ক্লিয়ার থাকবে। ইন্টার স্পেসিফিক যখন, তখন মেটিংটা সমস্যা না, কারণ এক স্পেসিস আর এক স্পেসিসের সাথে এমনিও সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, তো ওদের মধ্যে এটা কম্পিটিশন না, ওদের মধ্যে কম্পিটিশন হচ্ছে ফুড এবং শেল্টারকে নিয়ে। ঠিক আছে? ফর এক্সাম্পল একটা ফরেস্টের মধ্যে কি আছে? লায়ন আছে, টাইগার আছে। সে লায়ন এবং টাইগারের প্রেটা কমন না, শিকারটা কমন না? অবভিয়াসলি কমন। একটা ডিয়ার হতে পারে, ঠিক না? এটা জিরাফ হতে পারে। দিস আর দ্য কমন ফুড ফর বোথ অফ দেম। তো এই ওদের মধ্যে যে আগে শিকার করবে সে আগে খাওয়ান পাবে, যে পরে শিকার করবে সে শিকার নাও করতে পারে, সে পুরো পপুলেশন ওখান থেকে চলে যেতে পারে, ঠিক না? সো দ্যাট ইজ দ্য থিং। এটাকে আমরা বলছি ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। একই ফুডের জন্য বা একই থাকা মানে একই জায়গা থাকার জন্য দুইটা স্পেসিসের ইন্ডিভিজুয়ালের মধ্যে ফাইটিং হচ্ছে, স্ট্রাগল হচ্ছে। এবং লাস্টেরটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রাগল। ওকে, এনভায়রনমেন্টাল। সবকিছু করেও যদি একজন সার্ভাইভ করে নেয়, তখনও এনভায়রনমেন্ট ওকে আরো চ্যালেঞ্জ করে, এনভায়রনমেন্ট ওকে আরো চ্যালেঞ্জ দেয়। সেই এনভায়রনমেন্টের মধ্যে যদি সে টিকে যেতে পারে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস গুলাকে যদি সে ফেস করে টিকে যেতে পারে, তাহলেই হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওকে, উনি এই ওয়ার্ডটাকে ইউজ করেছিলেন যে একটা এনভায়রনমেন্টের মধ্যে যে ফিটেস্ট, যে ক্যারেক্টারগুলো ফিট, যে ট্রেটটা ফিট, যে জেনেটিক ভেরিয়েশনটা ফিট, সেটাই শুধুমাত্র সার্ভাইভ করবে, বাকি সমস্ত কিছু মরে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা কি উনি বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং এই স্ট্রাগলটাকে বলেছেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ক্লিয়ার? এবং এই সব কিছুর মাধ্যমে ওনার যে থিওরিটা, সেই থিওরিটা হয়েছে ন্যাচারাল সিলেকশন নামে প্রসিদ্ধ, বিকজ উনি নেচারকে আটমোস্ট সুপারিয়র থিং বলেছেন, যে নেচার ডিসাইড করবে আলটিমেটলি কোন ভেরিয়েশন, কোন ক্যারেক্টারিস্টিক ওই নেচারের মধ্যে সার্ভাইভ করবে অথবা সার্ভাইভ করবে না। ঠিক আছে? হঠাৎ করে একটা ভালো এনভায়রনমেন্ট আছে, হঠাৎ করে ড্রট চলে আসলো, হঠাৎ করে ফ্লাড চলে আসলো, দিস আর দ্য ন্যাচারাল ক্যালামিটিস, নো ওয়ান ক্যান ডু এনিথিং, ইজন্ট ইট? সো আলটিমেটলি কি, একটা যে সমস্ত কম্পিটিশন করে সার্ভাইভ করে গেছে, নেচারের যদি ইচ্ছে না হয়, উনি বলেছেন নেচার কোনো না কোনো চ্যালেঞ্জ দিয়ে সেই জিনিসটাকে এক্সটেন্ড করে দেবে। ক্লিয়ার? কি কি জিনিস দেখলাম? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং তার মাধ্যমে নেচার সিলেক্ট করে বেস্ট অর্গানিজমস টু সার্ভাইভ। মানে কি, আজকের দিনে হিউম্যান বিংস সার্ভাইভ করছে, আজকের দিনে একটা কুকুর সার্ভাইভ করছে, আজকের দিনে একটা যদি মাছ সার্ভাইভ করে থাকে, মনে রাখতে লাগবে যে ডারউইনের থিওরি অনুসারে সে সবগুলো আছে উইনার্স অফ দ্য ন্যাচারাল সিলেকশন। নেচারের মধ্যে ওরা সিলেক্ট হয়ে গেছে, আমরা সিলেক্টেড, দ্যাট ইজ ওয়াই আমরা বেঁচে আছি, না হলে কবে মরে ভূত কঙ্কাল হয়ে যেতাম। ক্লিয়ার? তো চলো, ডারউইনের এই কথাবার্তা, এই গল্প, এই থিওরি বোঝা হয়ে গেলে, let us move to the next, evidences of evolution. What are these? এই যে আমরা এত সমস্ত কথা বলছি যে একটা নর্মাল একটা সিম্পল অর্গানিজম থেকে ডিফারেন্ট অর্গানিজম চলে আসে, কমপ্লেক্স অর্গানিজম চলে আসে, এগুলোর কি আদৌ কোনো প্রমাণ আছে, কোনো তথ্য আছে? কোনো তথ্যর বেসিসে বলছি না, জাস্ট হাওয়া মে বাত কর রে না, এটা তথ্য আছে, এভিডেন্সেস আছে, সেই এভিডেন্সেস গুলাকে আমরা এবার স্টাডি করব। ঠিক আছে? দেখো, এই যে প্রথম ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ না, এখানের মধ্যে তোমরা 1 2 3 4 চারটা অ্যানিমেলের হাত দেখতে পাবে। সেই চারটা অ্যানিমেলের হাতের মধ্যে কি সিমিলারিটিস নাই? অবভিয়াসলি আছে। এই দেখো, দুইটা রেডিয়াস এবং আলনা, দুইটা বোন গেছে, রেডিয়াস এবং আলনা দুইটা বোন গেছে। এখানে মধ্যে ফিঙ্গার, কয়টা ফিঙ্গার গেছে? 5টা ফিঙ্গার আছে। এখানে কয়টা ফিঙ্গার? এখানে কয়টা ফিঙ্গার? 5টা ফিঙ্গার। এখানে দেখো কয়টা ফিঙ্গার? 1 2 3 4 5। এখানে দেখো রেডিয়াস আলনা গেছে। সিমিলারিটিস আছে না? বাট সেম প্রজাতির নাকি? অবভিয়াসলি না। এটা মানুষের, দেখে বোঝা যাচ্ছে। এটা কার? জানি না। এটা কার? জানি না। এটা কার? জানি না। বাট ডিফারেন্ট অর্গানিজমের তো, কিন্তু সেম হাড্ডি কিভাবে? ক্লিয়ার? সেম হাড্ডি কিভাবে আছে? সেম বোনস কিভাবে আছে? সেম নাম্বারস অফ বোনস কিভাবে আছে? ক্লিয়ার? তাতে আমরা একটা জিনিস বুঝতে পারি না, যে হয়তোবা এই সমস্তগুলার যে পূর্বপুরুষ ছিলেন, ঠিক আছে না, যে পূর্বপুরুষ ছিলেন ওরা একই জায়গার ছিলেন, হ্যাঁ, তারপর এই জায়গা থেকে ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট অর্গানিজম চলে গেছে, তার কারণে যে জায়গাতে যেরকম
সুবিধা ছিল সেই জায়গাতে সেই অর্গানিজমটা এইভাবে ইভলভ হয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো ওদের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটিস রয়ে গেছে, বিকজ ওদের অরিজিন তো একই জায়গা থেকে, অরিজিন তো একই অর্গানিজম থেকে। ক্লিয়ার? তাই ওদের নাম্বার অফ বোনস, প্যাটার্ন অফ বোনস সবগুলো সেম রয়ে গেছে, বাট ফাংশন ডিফারেন্ট করছে। ক্লিয়ার? ফাংশন ডিফারেন্ট করছে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা পাখার মতো লাগছে, ফাংশন ডিফারেন্ট। তো যে অর্গানস গুলা আমরা এখানে দেখছি যাদের অ্যানাটমিক্যাল সিমিলারিটিস আছে, অরিজিনগত সিমিলারিটিস আছে, কিন্তু ফাংশনালি ওরা আলাদা, এই সমস্ত অর্গানসকে আমরা বলি হোমোলোগাস অর্গানস। কি বলি? হোমোলোগাস অর্গানস। হোমোলোগাস অর্গানস হচ্ছে একটা এভিডেন্স যে কিভাবে একই জায়গাতে থাকা একটা প্রজাতি বিভিন্ন জায়গাতে যাওয়ার কারণে বিভিন্ন প্রজাতিতে ইভলভ হয়ে গেছে। ক্লিয়ার? ইট ইজ অ্যান এভিডেন্স অফ ইভলিউশন। আরেকটা এভিডেন্স অফ ইভলিউশন আছে এই দুইটা জিনিস। কি হচ্ছে এখানে? দেখো, এটা হচ্ছে একটা পাখির পাখা, দেখতেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে একটা বাটারফ্লাই অথবা এরকমই একটা ইনসেক্টের পাখা। দুইটা পাখা কি সেম? অবভিয়াসলি না। এখানে মধ্যে হাড্ডি আছে, এখানে কি কোনো বোনস আছে? অবভিয়াসলি না। কিন্তু সেই দুইটা কি সেম ফাংশন করছে না? এটা পাখির পাখা, উইংস অফ এ বার্ড, কি সাহায্য করে ওকে? উড়তে সাহায্য করে। আর উইংস অফ এ বাটারফ্লাই কি কিসে সাহায্য করে? ভাত খেতে সাহায্য করে? না তো না, সেটা কিসে সাহায্য করে? উড়তেই সাহায্য করে। কিন্তু যেহেতু আমরা স্ট্রাকচারাল সিমিলারিটিস পাচ্ছি না, তাতে আমরা একটা জিনিস তো বুঝতে পারি যে ওরা এক জায়গা থেকে আসেনি, কিন্তু এক জায়গাতে এসেছে নিশ্চয়ই। একই অরিজিন না ওদের, কিন্তু একই এনভায়রনমেন্ট সার্ভাইভেলের জন্য ওদের। কারেক্ট? মানে হয়তোবা এ এবং বি দুইটা জায়গা থেকে দুইটা অর্গানিজম এসে একটাই জায়গাতে ওরা আছে, এবং এই জায়গার নেসেসিটি হচ্ছে ওদের ফ্লাই করতে লাগবে। ফ্লাই করার জন্য এইবার ওর যে ফোর লিম্বটা ছিল পাখির, সেই ফোর লিম্বটা মডিফাই হয়ে গেছে উইংসে, আর এটা যেটা ছিল ওর কোনো ফোর লিম্বস এরকম ছিল না, সেটা উইংস হয়ে গেছে। ক্লিয়ার? স্ট্রাকচারাল সিমিলারিটি নাই, বাট ফাংশনাল সিমিলারিটি আছে। ওয়াই? অ্যাডাপ্টেশনের কারণে, ওয়াই? ইভলিউশনের কারণে। এই অর্গানস গুলাকে আমরা বলি অ্যানালোগাস অর্গানস। এই অ্যানালোগাস অর্গানস গুলা হচ্ছে এমন অর্গান যেগুলা স্ট্রাকচারালি এবং অরিজিনালি ডিফারেন্ট, বাট ফাংশনস দ্য সেম ফাংশন। ওকে? এবং 3 নম্বর দেখো, এই 3 নম্বর এভিডেন্সটা কি? এটা হচ্ছে একটা কঙ্কাল, ঠিক না? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফসিলস। সেই ফসিলস আমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করে, অনেক কিছু জানতে সাহায্য করে, এবং এটাও আজকের দিনে একটা ইভলিউশনের এভিডেন্স। কিভাবে দেখছে একটু পরে, চলো। হোমোলোগাস অর্গানস যেটা বললাম, স্ট্রাকচারালি সিমিলার, ফাংশনালি ডিফারেন্ট। ওয়াই? বিকজ ওরা ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে এক একজন নিজেকে অ্যাডাপ্ট করেছে, তাই ওদের নিজের মধ্যে জেনেটিক ভেরিয়েশনস চলে এসেছে। এটা হচ্ছে একটা হুইলের ফ্লিপার, মানে হুইলের যে সুইমিং এর জন্য যে ওর অর্গানটা থাকে, এটাকে ফ্লিপার বলে। এটাকে পাখির মানে কি বলে, মাছের ফিন্স বলে না, ঠিক আছে? বিকজ মাছের ফিন্স থেকে ওটা টোটালি ডিফারেন্ট। বাট কি করছে? সুইমিং তো করছে, একই এনভায়রনমেন্টের মধ্যে আছে না মাছ আর এটা কি বলে হুইল। তো যদি ফিশের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু অ্যানালোগাস অর্গান, কিন্তু যদি মানুষের সাথে কম্পেয়ার করি তাহলে হোমোলোগাস অর্গান, কারণ স্ট্রাকচারাল সিমিলারিটিস আমরা দেখতে পাই। ক্লিয়ার? চিতার পা কি করছে? রানিং এ সাহায্য করছে। আমাদের হিউম্যানসের ফোর লিম্বস কিসে সাহায্য করছে? আমি যে লিখছি সেটাতে সাহায্য করছে, ঠিক না? এটা ব্যাটার এটা কিসে সাহায্য করছে? ফ্লাইং এ সাহায্য করছে। কারেক্ট? সো দিস আর দ্য এভিডেন্সেস অফ ইভলিউশন অ্যাজ দে আর হোমোলোগাস অর্গানস। নেক্সট অ্যানালোগাস অর্গান, যেটা আগে বলেছিলাম, এটাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আগেটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? না বললে তো তোমরা নেবে না, আই ডো ইট, তো নিয়ে নিতে পারো। আই এম আউট অফ দ্য স্ক্রিন। নেক্সট অ্যানালোগাস অর্গানস, এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ডেফিনেশন আমি যেটা বলেছি সেটাই, এবং দিস আর অলসো দ্য এভিডেন্সেস অফ ইভলিউশন। নেক্সট হচ্ছে ফসিলস। ফসিলসের ডেফিনেশনটা কি দেখো, ফসিলসের ডেফিনেশনে বলছে ফসিলস আর দ্য ডেড রিমেইনস অর ইমপ্রিন্টস অফ অর্গানিজমস ওয়ান্স লিভড ইন দ্য রিমোট পাস্ট। মানে কিছু অর্গানিজমস, একটা অর্গানিজম যেটা অনেক আগে ছিল, সেই অর্গানিজমের কিছু বডির অংশ আজকের দিনে আমরা পাবো, সেই বডির অংশ যদি পাই সেটাকেও আমরা ফসিল বলি। অথবা যদি ওর বডির একটা ছাপ মিলে, ছাপ, ইমপ্রিন্ট, ওকে, ইমপ্রেশন, একটা ছাপ মিলে, তাহলে ওইটাকে আমরা ফসিল বলি, কারণ এই ছাপ দেখেও এই অর্গানিজমের বডি স্ট্রাকচার বলা যায় যে কি, ইজন্ট ইট? তবে এই ফসিলসগুলা কিভাবে আমাদের সাহায্য করে ইভলিউশনারি প্রসেসটাকে বুঝতে? তো হাউ ফসিলস আর ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ ইভলিউশন, এই কোয়েশ্চেনের আনসারটা এখানেই আছে। তো তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাকি আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড যে বাই ডিটারমাইনিং, আচ্ছা
বাতো এই পয়েন্টসগুলো বাতো, এই পয়েন্টসগুলো তোমরা পড়ে আরামসে বুঝতে পারবে। আমি তোমাকে একবারে বলি, দেখো একটু আগে যে ফসিলের পিকচারটা ছিল না, এই ফসিলের পিকচারটা দেখো কি ছিল, একটা ডাইনোসরের মতো একটা অর্গানিজমের না, এটা ডাইনোসরের মতো একটা অর্গানিজমের না? হ্যাঁ, ডাইনোসর কি আজকের দিনে আছে? অবভিয়াসলি নেই। কেন নাই? ডারউইনের তথ্য অনুসারে কি জানি, সে সার্ভাইভ করতে পারেনি, সে ফিটেস্ট ছিল না এনভায়রনমেন্টের জন্য, তাই জন্য নেই। ক্লিয়ার? তো যদি ডারউইনের থিওরি এখানে এস্টাবলিশ হয়ে যায়, তার মানে তো ইভলিউশন হয়েছে। ক্লিয়ার? ওর প্রজাতির বাকিরা নাই? নিশ্চয়ই আছে। মানে প্রজাতি আমি বলছি, ওর সাথে রিলেটিভস কি আর নাই? আমরা জানি যে ডাইনোসর হচ্ছে র্যাপটাইলসের সাথে বিলং, মানে র্যাপটাইলস কি বলে এটাকে ক্লাসে বিলং করে অ্যানিমেল কিংডমের মধ্যে। র্যাপটাইলস কি আজকের দিনে আর নাই? নিশ্চয়ই আছে, মানে বাকিরা সার্ভাইভ করে গেছে। তো ওর থেকে যে বাকিদের ডিফারেন্সটা, ওর থেকে যে বাকিরা ডেভেলপ করেছে, ওই প্রসেসটাই তো ইভলিউশন না? কারেক্ট? ফর এক্সাম্পল তোমরা একটু সার্চ করে নিও, আমি এখানে অ্যাড করিনি জিনিসটা, এখন আমার মাথায় আসছে। দেখবে যে আমরা বলি যে র্যাপটাইলস থেকে সায়েন্টিস্টরা বলেছে বার্ডস এসছে, বার্ডস। ঠিক আছে? কিন্তু এটা তথ্য কি, এটা কিভাবে জানি আমরা? এটা জানি একটা ফসিল পেয়েছিলাম। ঠিক আছে? আর্কিওলজিস্টরা একটা ফসিল পেয়েছিল, সেটাকে বলে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স হচ্ছে একটা মিসিং লিঙ্ক। এই যে এখানে তোমরা পাবে, কোথাও তো আমি লিখেছি, হ্যাঁ, এই যে মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক মানে একটা ক্লাস অফ অর্গানিজম থেকে আরেকটা গ্রুপ অফ অর্গানিজম কিভাবে এসছে, ওর মধ্যবর্তী কিছু একটা অর্গানিজম থাকবে যার মধ্যে দুটা গ্রুপের কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যদি আজকের দিনে সেই অর্গানিজমটা প্রেজেন্ট থাকে, তাহলে আমরা ওটাকে বলি কানেক্টিং লিঙ্ক। ঠিক আছে? কিন্তু যদি ওইটা অ্যাবসেন্ট থাকে, আজকের এনভায়রনমেন্টের মধ্যে যদি ওইটা না থাকে, তাহলে আমরা ওইটাকে বলি মিসিং লিঙ্ক। যেমন কি আর্কিওপটেরিক্স নামের একটা ফসিল পেয়েছিল, যে ফসিলের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক্স ছিল পাখি এবং রেপটাইলসের। ঠিক আছে? যেমন কি তোমরা দেখতে পাবে পাখির যে বিক, পাখির বিকের মধ্যে কোনো দাঁত থাকে না, কিন্তু রেপটাইলসের মুখের মধ্যে দাঁত থাকে। ওই যে পাখিটা পাওয়া গেছিল, যে পাখির পুরো ফসিল পাওয়া গেছে, হাড্ডি পাওয়া গেছে, সেই পাখির বিকের মধ্যে কিন্তু দাঁত পাওয়া গেছিল। তার মানে এটা সম্পূর্ণ পাখি না, আবার সম্পূর্ণ রেপটাইলসও না, বিকজ ওর ফেদার্স ছিল। ক্লিয়ার? উড়ার জন্য ফেদার্স ছিল, কিন্তু ওই যে ফেদার্স ওয়ালা উইংস এর মধ্যে ওর নেইলসও ছিল। তুমি যদি ইভেন ইগলও দেখে নাও, ইগলেরও কিন্তু উইংস এর মধ্যে নেইলস নাই, ওর নেইলস গুলা কিন্তু পরের পায়ে, মানে হাইন্ড লিম্স এর মধ্যে। ক্লিয়ার? কিন্তু আর্কিওপটেরিক্স এর ফোর লিম্স, পাখার মধ্যে যেটা উইংস এর মধ্যে নেইলস ছিল, সেই উইংস এর মধ্যে মানে ফোর লিম্স এর মধ্যে নেইলস থাকার ক্যারেক্টারিস্টিক্স রেপটাইলস এর। ক্লিয়ার না? আমাদেরও আছে। তো এটা থেকে পরবর্তী সময়ে মনে হয়েছে যে আর্কিওপটেরিক্সটাই হচ্ছে ওই লিঙ্কটা যেটা এক্সটেন্ড হয়ে গেছে, সার্ভাইভ করতে পারেনি, এবং পরবর্তী সময় আর্কিওপটেরিক্স থেকেই বার্ডস গুলা ইভলভ হয়েছে। ক্লিয়ার? তো সেটা আমরা কিভাবে জেনেছি? যেদিন আমরা ওইটার ফসিল পেয়েছি। সো ফসিলস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দ্য স্টাডি অফ ইভলিউশনারি প্রসেস ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স দ্যাট অকার্ড ইন দ্য লাইফ। ক্লিয়ার? লাইফের মধ্যে, লাইফের এই পুরো লিভিং সিস্টেমের মধ্যে যে ইভলিউশন হয়েছে, সেটা জানার, পড়ার, বুঝার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফসিল। সেই ফসিলের আমরা রেডিও কার্বন ডেটিং করে হ্যাঁ কি বের করতে পারি? এইজ বের করতে পারি। সেই এইজ কি, ফসিলের এইজ কি, সেই এইজ দিয়ে আমরা বের করতে পারি যে ওই অর্গানিজমটা কত বছর আগে মারা গেছে এবং কত বছর আগে ওর অস্তিত্ব ছিল এই পৃথিবীতে। ঠিক আছে? তার মানে এত বছর আগে ওই অর্গানিজমটা এরকম ছিল, আজকের দিনে গিয়ে সে এক্সটিংক্ট হয়ে অন্য রকমের অর্গানিজম, অন্য রকমের প্রজাতি চলে এসছে। ক্লিয়ার? তো আমরা পুরো টাইম লাইনটাকে এস্টাবলিশ করতে পারি যে কত সময় লেগেছে ইভলিউশন হতে। ক্লিয়ার? সো এই টাইম লাইন এস্টাবলিশ করতে পারি, অরিজিন, স্ট্রাকচার, ট্রেটস, কমপ্লেক্সিটিস, এভরিথিং স্টাডি করতে পারি। যে হাড্ডিটা পাওয়া যায়, সেই হাড্ডি থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে সেই ডিএনএ দেখতে পারি যে আজকের দিনে ডিএনএ এর সাথে কতটুকু ডিফারেন্স আছে ওই ডিএনএটার, ওই জিনগুলার। ঠিক না? সেই অর্গানিজম কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা জানতে পারি, ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ কি থাকে সেটা জানতে পারি। তারপরে রিলেশনশিপ কি আজকের দিনের ভেরিয়াস অর্গানিজমের সাথে ওটা জানতে পারি। ঠিক আছে না? যেটা ক্লিয়ার হয়, মানে যেটা অ্যাজাম্পশন শুধু থাকে না, সায়েন্টিস্টরা শুধু এটা বলে না যে হয়তো বা সেটা এরকম ছিল, আজকের দিনে পুক্তা सबूत है हमारे पास। ক্লিয়ার? সো দিস ইজ অল। এই ফসিলটাই হচ্ছে আমাদের ইভলিউশনের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা পড়া, বুঝা, মনে রাখা অত্যন্ত বেশি দরকার। ঠিক আছে? তো বাই দিস we have ended the last topic of this chapter, evolution. Discussion is completed. Now it's up to you যে কোন জায়গাটা তোমাদের কমপ্লেক্স লেগেছে, কোন জায়গাটা ইজি লেগেছে, কোন জায়গাটা কনফিউজিং লেগেছে, বলো কমেন্টসে। নো ইস্যুস। দরকার পড়লে পার্টিকুলার ওইগুলা জিনিস নিয়ে, অন্যান্য এক্সাম্পলস নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে নেব। কি আছে? ভিডিও বানাতে তো এনার্জি থোড়ি খরচ হয়, একদম এনার্জি খরচ হয় না, একদম বিন্দাস ভিডিও বানানো যায়। ঠিক আছে? তো ফর টুডে আপ টু দিস, ইউ স্টাডি হার্ড and stay tuned for the next class.